এডুফিজিক্স বাই পিকেজি চ্যানেলের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আজকে আমাদের ক্লাস 12-এর যোগাযোগ ব্যবস্থার ইম্পর্টেন্ট পার্ট নিয়ে আলোচনা করা হচ্ছে। সেখানে আলোচনা করা হবে বাহক তরঙ্গ, বিস্তার মডুলেশন, কম্পাঙ্ক মডুলেশন, দশা মডুলেশন এবং এদের যে পার্থক্য, বিস্তার মডুলেশনের সঙ্গে কম্পাঙ্ক মডুলেশনের পার্থক্য, এই সম্পর্কে আমরা ধারণা অর্জন করব। আশা করা যায় এই ক্লাস থেকে তোমরা দারুণভাবে উপকৃত হবে। প্রথমেই চলে আসি, সেটা হলো বাহক তরঙ্গ কাকে বলে। শ্রুতি কম্পাঙ্কের, মনে রাখতে হবে শ্রুতি কম্পাঙ্ক মানে যেটা অডিয়েবল ফ্রিকোয়েন্সি, সেটা 20 হার্টজ থেকে 20 কিলোহার্টজের মধ্যে থাকবে। সেই সংকেতকে অ্যান্টেনার সাহায্যে রেডিও তরঙ্গ হিসাবে সম্প্রসারণ করা সম্ভব নয়। সংকেতকে দূরবর্তী গ্রাহক স্টেশনে পাঠানোর জন্য আমাদের বাহক তরঙ্গের প্রয়োজন হয়। তাহলে শ্রুতি কম্পাঙ্ক আপনামনি এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে না বাহক তরঙ্গ ছাড়া। তাহলে বাহক তরঙ্গের কি হবে? কম্পাঙ্ক বেশি হবে। তাহলে তরঙ্গ হলো উচ্চ কম্পাঙ্কের তড়িৎচুম্বকীয় তরঙ্গ। বাহক তরঙ্গ কোনো সংকেত প্রকাশ করে না। তাহলে বাহক তরঙ্গ কি? বাহক কম্পাঙ্কের যার মানটা হলো 600 কিলোহার্টজ থেকে 30 মেগাহার্টজ, এটা একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ। বাহক তরঙ্গ কিন্তু কোনো সংকেত প্রকাশ করে না, এটা মনে রাখতে হবে। তাহলে আমরা আসছি মডুলেশন বা বিরূপণ। মডুলেশনের বাংলা হলো বিরূপণ। মডুলেশন বা বিরূপণ কাকে বলে? যে প্রক্রিয়ায় শ্রুতি কম্পাঙ্কের সংকেতকে বাহক তরঙ্গের ওপর চাপানো হয়, মানে শ্রুতি কম্পাঙ্কের সংকেতকে বাহক তরঙ্গের ওপর চাপানো হয়, তাকে আমরা কি বলবো? মডুলেশন বলবো। মনে রাখতে হবে মডুলেশন 3 ধরনের হয়। একটা বিস্তার মডুলেশন, কম্পাঙ্ক মডুলেশন, দশা মডুলেশন। যদি সংকেত তরঙ্গের বিস্তার অনুসারে বাহক তরঙ্গের বিস্তার পরিবর্তিত হয়, বাহক তরঙ্গের যদি কম্পাঙ্ক এবং দশা অপরিবর্তিত থাকে, তাহলে এই ধরনের মডুলেশনকে আমরা কি বলবো? বিস্তার মডুলেশন বা অ্যামপ্লিটিউড মডুলেশন বলবো। তাহলে অ্যামপ্লিটিউড মডুলেশন হলো মানে সংকেত যে তরঙ্গ আছে তার বিস্তারের সঙ্গে বাহক তরঙ্গের বিস্তার পরিবর্তিত হয়। যখন বাহক তরঙ্গের কম্পাঙ্ক এবং দশা ঠিক থাকবে বা অপরিবর্তিত থাকবে, তখন এই ধরনের মডুলেশনকে আমরা কি বলবো? বিস্তার মডুলেশন বা অ্যামপ্লিটিউড মডুলেশন আমরা বলবো। এরপরে আমরা যে জায়গাটা আসবো সেটা হলো কম্পাঙ্ক মডুলেশন বা ইংলিশে বলা হয় ফ্রিকোয়েন্সি মডুলেশন। যে মডুলেশনে সংকেত তরঙ্গের কম্পাঙ্ক অনুসারে বাহক তরঙ্গের কম্পাঙ্ক পরিবর্তিত হয়। তাহলে কম্পাঙ্ক মডুলেশন বলতে সংকেত তরঙ্গের কম্পাঙ্ক অনুসারে বাহক তরঙ্গের কম্পাঙ্কটা চেঞ্জ ঘটবে। এবং মনে রাখতে হবে যখন বাহক তরঙ্গের বিস্তার এবং দশা অপরিবর্তিত থাকবে, বাহক তরঙ্গের বিস্তার এবং দশা অপরিবর্তিত থাকবে, তখন তাকে আমরা কি বলবো? কম্পাঙ্ক মডুলেশন বা ফ্রিকোয়েন্সি মডুলেশন বলবো। আমরা আসবো দশা মডুলেশন। দশা মডুলেশন বলতে যে মডুলেশনে সংকেত তরঙ্গের দশা অনুসারে বাহক তরঙ্গের দশা পরিবর্তিত হয়, বাহক তরঙ্গের বিস্তার এবং কম্পাঙ্ক অপরিবর্তিত থাকে, তাকে আমরা কি বলবো? দশা মডুলেশন বলবো। অর্থাৎ সংকেত তরঙ্গের দশা চেঞ্জ হবে, সেই সঙ্গে সঙ্গে বাহক তরঙ্গের দশাও চেঞ্জ হবে, তখন আমাদের বাহক তরঙ্গের বিস্তার এবং কম্পাঙ্ক কোনো চেঞ্জ ঘটবে না। এই ধরনের মডুলেশনকে আমরা কি বলবো? দশা মডুলেশন বলবো। মনে রাখতে হবে মডুলেশনের অপর নাম হলো বিরূপণ। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট হলো ভিডিও সংকেত সঞ্চালনের জন্য আমরা বিস্তার মডুলেশন বা কে ব্যবহার করি, আর টিভি সম্প্রচারের শব্দ সঞ্চালনের জন্য আমরা কে ব্যবহার করি। বলতে কম্পাঙ্ক মডুলেশন বা ফ্রিকোয়েন্সি মডুলেশনকে ব্যবহার করি।
এরপরে আমাদের মনে রাখতে হবে একটা পার্থক্য আছে, সেটা হলো এম এবং এফএম এর পার্থক্য। তাহলে আমরা এইমাত্র শিখলাম যে এম বলতে মানে সংকেত তরঙ্গের বিস্তার অনুসারে বাহক তরঙ্গের বিস্তার পরিবর্তিত হবে। এফএম বলতে কম্পাঙ্কটা চেঞ্জ হবে। এম এর ক্ষেত্রে আমরা কিন্তু ব্যয়টা অনেক কম হবে, এফএম যখন ঘটবে তখন ব্যয়টা অনেক বেশি হবে। 3 নম্বর হলো যখন আমরা এম বা অ্যামপ্লিটিউড মডুলেশন কনসিডার করব, তখন গৃহীত যে ইনফরমেশান সেখানে নয়েজ থাকবে, আর এর ক্ষেত্রে কিন্তু নয়েজ থাকে না বললেই চলে। আর অ্যামপ্লিটিউড মডুলেশনের ক্ষেত্রে দক্ষতা অনেক কম হয়, ফ্রিকোয়েন্সি মডুলেশনের ক্ষেত্রে দক্ষতা অনেক বেশি হয়। আশা করি আমার ক্লাস থেকে তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। অবশ্যই কেমন লাগলো তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করবে। প্রত্যেকটা ভিডিও ভালো করে দেখবে, প্রত্যেকটা ভিডিও খুবই ইম্পর্টেন্ট, তোমাদের বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই লাগবে। আমার পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি।